স্টার্ট করার আগে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারেন, নাহলে আমরা ডিরেক্টলি ক্লাস থেকে চলে যাবো। কথা বলতে ভাইয়া বলতে আমার আছে। কথা বলে চার্জ দিবেন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলেন। আমার প্রথম হচ্ছে যে আমি সিবি, আপনি যে সিবি যে ফরম্যাটটা দিছেন হুম। এটা কি মানে আপনার কোনো লিঙ্ক থেকে দিছেন না এভাবেই কোনো লিঙ্ক দিয়ে থেকে দিই দিছেন? নাই, কোনো লিঙ্ক থেকে দিই নাই, ডাইরেক্ট ছবি আপলোড করছি। আহ, তাহলে আপনি যেভাবে ছবিটা আপলোড দিছেন ওইভাবেই সিবিটার করতে বলছেন, মেক করতে বলছেন, তাই হুম না? হুম হুম হুম, শুধু ডিজাইনটা ওইভাবে হলে হবে। আহ, লেখাগুলো যার আহ, যা খুশি তা লিখলেই হচ্ছে হয়। আহ, আচ্ছা, ডিজাইনটা তাহলে এটা কিভাবে করবো এটা আমার জানা ছিল না, আমি এটা করতে পারি নাই। কাইন্ডলি আশা করি এটা আমাকে একটু রিভিউ দেখাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ওই যে রেপিড ওয়ার্কারে যে কাজটা করতে করতে বলছেন, হ্যাঁ ওইটাতে আপনার লাইট শট যেই অ্যাপসটা, ওইখান থেকে আমি আপনার স্ক্রিনশট দিতে পারতেছি না। আপনার যে একটু টাস্ক বার গুলো আসে ওগুলো আমারটার মধ্যে আসে না। আপনি ইনস্টল করছেন লাইটশট? জি জি, ইনস্টল করছি। ইনস্টল করার পরে কি আপনার এই যে, আমি স্ক্রিনটা শেয়ার করি। ইনস্টল করার পরে আপনার যে নিচের যে টাস্ক বার আছে, এই যে এখানে যেখানে টাইমিং দেখায়, এখানে যে ক্লিক করলে এই হুম। লাইট শটের এই এটা কি এখানে আসছে, আইকনটা কি এখানে আসছে? না, আমার এটা এটা আসে না, এটা না আইকনটা নিচে আসে। ওই যে আপনার ক্রোম ব্রাউজারটা যেখানে আছে না, ওইখানে আসে এখানে থাকলে আইকনটা, হবে না। কিন্তু ওইখানে আপনার ওইখানে থাকলে আপনার হবে না। যেখানে দেখা। এখানে আসতে হবে, এখানে থাকলে এটা অ্যাক্টিভ হবে, দেন আপনি স্ক্রিনশট নিলে এটা এই অপশনগুলো আসবে। আপনি এখানে আনার জন্য ওখান কিন্তু থেকে এখান থেকে ক্লিক করলে কি, আমারটা তো এখানে। লেট মি হ্যাঁ হ্যাঁ, ফিনিশ বলেন প্লিজ, বলেন। এইখানে ক্লিক করলে আপনার এইটা অ্যাক্টিভেট হবে। যেখানে নিচে আছে না, ওখান থেকে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে। আমারটা হচ্ছে না, আমি অনেকবার ট্রাই করছি। হবে। তাহলে আপনি একটু ইয়া দেখেন, ইউটিউব থেকে ভিডিও দেখে নিন যে হ্যাঁ কিভাবে লাইট শট হ্যাঁ, লাইট শটকে অ্যাক্টিভেট আমি করতে হয়। অ্যাপসটা যেখান থেকে ডাউনলোড করছি ওখান থেকে একটা টিউটোরিয়াল দেখছি, ওখান থেকে যেভাবে যেভাবে বলছে আমি সেভাবেই করছি, তাও আপনি পারি নাই। কিবোর্ড স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন কি প্রিন্ট দিয়ে? স্ক্রিন দিলেই তো ওরা হয়, না না, স্ক্রিনশট হয় কিবোর্ড ওটাতে দিয়ে। স্ক্রিন হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ইয়া দিচ্ছেন হল না। ও কিবোর্ডে যে একটা প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, ওটা দিয়ে স্ক্রিনশট নিচ্ছেন নাকি কোনো কিভাবে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে স্ক্রিনশট দিই। ওটা দিয়ে স্ক্রিনশট দিচ্ছেন তো এখন এই এরিয়াটা ডার্ক হয়ে আছে। আমি এটা যদি ক্লিয়ার এইভাবে সিলেক্ট করি, দেন আপনার এই অপশনগুলো আসবে। এটা আপনার না, আসছে না? এগুলা আসে না, এগুলা আসে না আমার। এটা না আসার প্রশ্নই নাই। এটা তো সবগুলোর জন্য তো, এটা আমার তো একদম লেটেস্ট ভার্সন, আপনারা তো লেটেস্ট ভার্সন ডাউনলোড করছেন। না আসার তো প্রশ্ন নেই, প্রশ্নই আসে না কেন আচ্ছা, আসে না। তাহলে আমি আমি ক্লাস শেষে আমার স্ক্রিনটা একটু শেয়ার করবো, কাইন্ডলি একটু ঠিক আছে, দেখেন। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে আর বলেন। আর আমার একটা প্রশ্ন আছে, স্যার। আপনার যে মাউসের যে কার্সর না, কার্সরের কালারটা একটু চেঞ্জ করে দিলে আর ভালো হইতো বুঝতে আর আমার কি। কালারটা, ভিডিওতে কালার দেখতে পান না? আপনি কি বলতেছেন লাইভ যে কার্সরটা ওইটার কালার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেন আমার মাউসের। আমার মাউস কিন্তু আলটিমেটলি একটু বড় সাইজ, দেখতে পাচ্ছেন কিনা আপনারা বুঝতেছি না। আমি এটা বড় করছি শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য। এখন কালার চেঞ্জ করতে হলে দেখি, তাহলে কালারটা চেঞ্জ করি, কি কালার হলে ভালো হবে দেখেন, আমাকে জানেন। কালার, মাউসের কালার, আমাদের কাছে আছে অরিজিনাল মাউস অপশন। আর না পাইলে থাক। এইখানে অপশনটা কোন জায়গায়, এত আপডেট হয় ফোনগুলো এগুলো। এই যে পাইছি, এখন এই কালারটা দেখা যাচ্ছে ভালো হবে। দেখেন তো এই কালারটা দেখা যাচ্ছে ভালো হবে। ব্ল্যাকের উপরে তো হোয়াইট হয়ে আছে মাউসের কার্সর। এখন দেখা এখন যাচ্ছে, বোঝা যায়, এখন। এখন হ্যাঁ হ্যাঁ ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ। সবাই ভালোভাবে বুঝতে পারতেছেন এখন? জি স্যার, বোঝা যাচ্ছে। কালারটা তো খুবই বিরক্তিকর। আমি একটু এই ভায়োলেট কালারটা নিয়ে নিই। আগেরটাই মনে হয় ভালো ছিল। সাদাটা ভালো ছিল। সাদাটাই ভালো ছিল। দেখি একটু ডার্ক করে ফেলি। এখন দেখেন তো এখনটা কেমন আছে, কেমন দেখাচ্ছে, এখনটা কেমন দেখাচ্ছে?
হ্যালো, তো ব্ল্যাক হয়ে আছে, এখন তো তা কেমন আগেরটা লাগে? হোয়াইটই ভালো ছিল। তো কত স্যার আপনি আগেরটাই দেন, শুরু করেন। স্যার এটার চেয়ে ভালো সাদাই। কি অবস্থা? আই থিঙ্ক আগেরটাই ভালো ছিল, এটাতে একটু অন্ধকার অন্ধকার মনে হয়। ঠিক আছে, সাইজটাই থাকবো, সাইজটা একটু বড় করে দিলাম আর কি। ওকে, তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন, আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না জি স্যার, স্যার, ক্লাস শুরু। জি বলেন আজকে কি বলেন। আজকে কি আরেকটা মার্কেট প্লেস দেখানো হবে? না, আজকে আর কোনো মার্কেট প্লেস দেখানো হবে না। আজকে আমি ওই যে দুইটা সিভি বাকি কাজ হিসেবে দিয়েছিলাম, সেই দুইটা সিভি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস শেষ করব। আচ্ছা, একটু কুইক, কারো কোনো প্রশ্ন থাকলে একটু কুইক করে, নাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না, ক্লাসের শেষে প্রশ্ন নিব, আপনারা অনেক সময় নষ্ট করে দিচ্ছেন। যাই হোক, তাহলে আমরা যেই বাড়ির কাজ আপনারা পাঠাইছেন, অনেকে পাঠাইছেন, আমি খুব কড়া করে বলেছিলাম যারা বাড়ির কাজ দিতে পারবেন না, ক্লাসে জয়েন করবেন না, বলছিলাম। এগুলো মূলত বলা হচ্ছে যে আপনারা কেউ করতে চান না বাড়ির কাজ, এই করার জন্যই মূলত এইভাবে কড়া করে বলা। এটা এটা অনেকে এটাকে নেগেটিভলি নিচ্ছে, প্রফেশনাল একটা কোর্স করতে আসছি, ট্রেনার কি কড়া করে বলছে যে বাড়ির কাজ দিতে না পারলে কি জানি বলে ক্লাসে জয়েন করিনি। এখানে এত ইয়ে আছে নাকি, মানে বাচ্চাদের মতো কথাবার্তা ক্লাস করতেছে নাকি, এটা অনেকে বলতে পারে। এগুলো মূলত বলা হচ্ছে যে শুধুমাত্র আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য। আপনারা প্র্যাকটিস না করলে হয় কি, কাজ করতে পারেন না। এই দুইটা বাড়ির কাজ যদি আপনারা ভালোভাবে করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড আর এমন কোনো কাজ থাকবে না যেটা আপনারা করতে পারবেন না। আমি আশা করি বুঝাতে পেরেছি। এই জন্য আমরা অনেকগুলা বাড়ির কাজ, প্রত্যেকটা ক্যাটাগরিতে এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড সবগুলোতে আমরা এরকম প্র্যাকটিক্যাল কয়েকটা কাজ করব। সেই কাজগুলো আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করলেই পরে আপনাদের সবগুলো কাজ ইজি হয়ে যাবে, আদারওয়াইজ আপনারা ইয়া হয়ে যাবেন, মানে পিছিয়ে পড়বেন। কাজ করতে স্যার হলে আমি তো মেসেঞ্জারে দিছি আপনাকে ঠিক আছে, ভুলবশত। সবার বাড়ির কাজ দেখা সম্ভব না, দেখে কোনো লাভও নাই তেমন একটা। আপনারা যা ট্রাই করছেন সেটাই অনেক। ঠিক আছে, ট্রাই করতে গিয়ে কোথায় কোথায় আটকে যাচ্ছেন সেটা বুঝতে পারছেন। এখন আমি যখন দেখাবো, সেই কোথায় কোথায় আটকে গেছেন সেটা আপনারা একদম রিলেট করতে পারবেন। কোথায় কোথায় আটকে গেছেন সেটা আপনারা রিলেট করতে পারবেন। এবং আপনাদের যে যারা করছেন, এক একটা সিভি করতে আপনাদের 1.5-2 ঘন্টা মতো সময় লেগেছে, দুইটা করতে প্রায় 3 ঘন্টা প্লাস সময় লেগেছে। আমি কিভাবে এগুলো 20-30 মিনিটের মধ্যে দুইটা সিভি করে ফেলতে হয়, এটা আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো আমার যেহেতু দুইটা সিভি, আমরা সিভি গুলোকে একটা একটা ব্যাপার মাথায় রাখবেন, এখানে কয়েকজন গ্রাফিক্স ডিজাইনারও আছে। অনেকে বলছে এটা ক্যানভা দিয়ে করবো, অনেকে বলছে ফটোশপ দিয়ে করবো, অনেকে বলছে ইলাস্ট্রেটর দিয়ে করবো। আমি ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অনেকগুলো অ্যাপস আছে যেখান থেকে খুব সিম্পলি 2-3 ক্লিকের মধ্যে নিজের ইনফরমেশন গুলো দিয়ে খুব সুন্দর সুন্দর সিভি বানানো যায়, আমরা এগুলো জানি। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কাজ পারফেক্টলি করতে পারার জন্য, এবং হচ্ছে যে স্মার্ট সিভি গুলো মাইক্রোসফট ওয়ার্ড ভার্সনে, মাইক্রোসফট অফিস ভার্সনে করে বায়ারকে দিতে পারার জন্যই এই কাজগুলো দেওয়া। কারণ সব বায়ার ক্যানভাস সিভি নেবে না, সব বায়ার ইলাস্ট্রেটর সিভি নেবে না। কারণ বায়ারের কাছে যে ফরম্যাটটা আপনি দিবেন ইলাস্ট্রেটর, সে এই ফরম্যাটটা কখনো ওপেন করতে পারবে না, এডিট করতে পারবে না। বাট মাইক্রোসফট ওয়ার্ড ভার্সন বা পিডিএফ ভার্সন যদি আপনি দেন, বায়ারের প্রয়োজনে 6 মাস পরে বা 1 বছর পরে যদি তার সিভিটা একটু আপডেট করা লাগে, তাহলে কি হবে, নতুন করে আর কোনো সিভি বানানো লাগবে না কোনো বায়ার দিয়ে, ফ্রিল্যান্সার দিয়ে তারা নিজেরাই এটাকে একটু করে এডিট করে নিয়ে ব্যবহার করতে পারবে। এই জন্য অনেকে এডিটেবল ফরম্যাট চায়। তো অনেকে এডিটেবল ফরম্যাট চায়, এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাটে দেওয়া। তো আমরা একটা কথা মনে রাখবেন যে যখন কোনো ডিজাইন আপনাকে স্পেসিফিক কোনো ডিজাইন আপনাকে করতে হবে, স্পেসিফিক কোনো একটা কাজ হুবহু এটার মতো করে দিতে হবে, তখন আপনি এই কাজটাকে পাশাপাশি নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি নিলে হয় কি, অ্যাকুরেটলি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আর আপনারা শোনা যারা যাচ্ছে। যারা আমার ক্লাসের ভিডিও দেখছেন, আপনাদের কি কারো কাছে সাউন্ড কম মনে হয়েছে?
স্যার গতকালকে তো সেকেন্ড পার্টটা আমরা পাইনি, ওটার জন্য আমরা অনেক কিছু করতে পারিনি। সেকেন্ড পার্ট পাননি? না স্যার, কোথায় সেকেন্ড পার্ট তো পাইনি, ফার্স্ট পার্টটাই বারবার রিপিট হচ্ছিল। ও মাই গড, আমি তো এই যে সেকেন্ড পার্টটা মানে ফার্স্ট পার্টটা দিয়েছি, সেকেন্ড পার্টটা আপনাদের শেয়ার হয় নাই। ফার্স্ট পার্টটা স্যার আপনার ওই যে 51 পেজ। সেকেন্ড পার্টে আপনি র্যাপিড ওয়ার্কার্স এরও বিষয়টা বুঝাইছিলেন, কিন্তু আমি আর বুঝতে পারিনি, মানে ওই সেকেন্ড ও পার্টের রেকর্ডটা খুব শিট, খুঁজছিলাম, পাইনি। এখানে কেউ মেসেজ করেন না যে এটা পান নাই তেমন এরকম? কেউ তো নাই। করেছিলাম অনেকে আমরা। এক্সপিরিয়েন্সড এই জন্য অনেকে পারছে, কিন্তু একেবারেই মানে কি জিরো থেকে শুরু করছে, তো এই জন্য এই রেকর্ডটা থাকলে ভালো হতো, রেকর্ডটা ছিল না। আমি রেকর্ডটা এখন দিয়ে দিচ্ছি। আমি এখনই দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্টের 91টা ভিউ আসছে, মানে আপনারা 91 জন দেখছেন, কিন্তু সেকেন্ড পার্ট জিরো, কেউ দেখেননি। এগুলো তো প্রাইভেট আনলিস্ট করা ভিডিও, এগুলো লিঙ্ক না থাকলে কেউ আমার চ্যানেলে দেখতে পাবে না, বুঝতে পারছেন? এগুলো আনলিস্ট করা পেইড পেইড কোর্স, তো এগুলো আমরা পাবলিশ করি না। আনলিস্ট করে দেখেন, ভিজিবিলিটি আনলিস্ট, যার কাছে লিঙ্ক আছে শুধু সেই দেখবার, কেউ দেখতে পাবে না। এই দেখেন এটাতে জিরো ভিউ, কিন্তু পার্ট ওয়ানে আপনারা প্রায় 91 জন এটা ভিডিও দেখছেন। আমি এখন দিয়ে দিচ্ছি। স্যার এই এটা ভিডিও দেখবেন। ডাউনলোড করো কিভাবে? ইউটিউব থেকে এই ভিডিওটা ডাউনলোড করতে ইউটিউব থেকে যেভাবে ভিডিও ডাউনলোড করেন স্বাভাবিকভাবে সেভাবে ডাউনলোড করুন। মেসেঞ্জার গ্রুপ দিয়ে ঢুকলে তো এই ডাউনলোডের অপশন হয় না। মেসেজের গ্রুপ দিয়ে ঢুকলে আপনি এটা ওই উপরে উপরে দেখবেন তিনটা ডট, ডট থাকে কর্নারে, ওখানে ক্লিক করে ওপেন এক্সটার্নাল ব্রাউজার যখন দিবেন তখন আপনার ইউটিউবে নিয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করবেন। স্ন্যাপটিউব দিয়েও ডাউনলোড করা যায়। হ্যাঁ, স্ন্যাপচ্যাট কিন্তু ইজিলি ডাউনলোড করা যায়। স্ন্যাপচ্যাট তো দুনিয়ার যে আমি কোনো ভিডিও, আমি তো ডাউনলোড করছি তো সব স্ন্যাপচ্যাট দুইটা। হচ্ছে কি দুনিয়ার যে কোনো ভিডিও ডাউনলোড করা যায়, শুধু লিঙ্কটা কপি করে ওখানে দিলেই হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আর কথা না বলে আমরা একটু কাজে আগাই। ভিডিওটা তো দেখাই দিলে স্যার ভালো হইতো। হ্যাঁ, একদম একটু কাজে আগাই। তো যেটা বলছিলাম যে আপনারা যখন কোনো ডিজাইন হুবহু এটার মতো করতে চাইবেন, এটাকে সবসময় পাশাপাশি রাখার চেষ্টা করবেন, যেমনটা আমি এখন রাখবো। আমার দুইটা সিভি করতে হবে, আমি এখানে 4টা পেজ বানিয়ে রাখছি। 4টা পেজ বানিয়ে রাখছি, এই সিভিগুলোকে আমি পাশাপাশি রাখবো। দেখেন আমি এভাবে করলে দুইটা পাশাপাশি হয়ে যাচ্ছে। এই পাশে আমি বাম পাশে রাখবো, ডান পাশে আমি এটা দেখে দেখে ডিজাইন করবো। তো সিভিটা আমি এখান থেকে ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম। আমার এখান থেকে আমি ইয়াটা পিকচারটা আমি এখানে কি করবো, ইনসার্ট করবো। দেখছেন এটা ইনসার্ট করে ফেলছি, এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম। এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে র্যাপ টেক্সট করে ফেললাম, থ্রো করলাম। এবার আমি এটাকে ফুল পেজ করে ফেলছি, দেখেন একদম ফুল পেজ করে ফেলছি, দেখছেন? এবার এটা থেকে হুবহু এটার মতো করে আমি ডিজাইন করবো, একদম হুবহু করে ডিজাইন করবো। তো এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আপনাদের যেটা হয়েছে, এই শেপগুলো ড্র করতে আপনারা পারেননি। এই সব শেপগুলো ড্র করার দুইটা তিনটা মেথড আছে। আমি আহ, একটু কঠিন মেথডগুলো দেখাবো, ইজি মেথডগুলো দেখাবো, যাতে করে আপনারা কঠিন মেথড যদি পারেন আর কোনো শেপ ড্র করতে আপনাদের তেমন একটা প্রবলেম হবে না। ইজি মেথডগুলো দেখানোর চেষ্টা করবো। এই শেপটা করতে পারলে আপনার বাকি সিভিটা একেবারে ইজি ছিল। তো এই শেপটা এখানে নাই, ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করলে এখানে শেপটা না। অনেকে এটা দিয়ে চালানোর চেষ্টা করছে, এটা দিয়ে চালানোর চেষ্টা করবে, এটা দিয়ে হয় না, এটা দিয়ে অ্যাকুরেটলি হয় না, হুবহু ওটার মতো হয় না, করা কঠিন হয়ে যায়। তো এই জন্য এই শেপটা দেখেন খুবই সিম্পলি ড্র করা যায়। আমার কাছে যখন কোনো শেপ, আমি প্রথমে কঠিনটা দেখাই। কঠিনটা হচ্ছে আমি শেপে গেলাম, প্রথমে আমি একটা সমান্তরাল চতুর্ভুজ নিলাম। এখন যেটা আছে এটা সমান্তরাল না, এটা কোণাকুণি টাইপের। এই একটা চতুর্ভুজ দিয়ে দেখেন আমি এখান থেকে একটা হুবহু এটার সমান একটা চতুর্ভুজ আমি ড্র করে ফেলতেছি। আচ্ছা, একটা চতুর্ভুজ আমি ড্র করে ফেলছি, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার বলতে পারেন যে কোণাগুলো কোত্থেকে পাবো, এটাও পাবো দেখেন খুব ইজিলি। ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এই ত্রিভুজটা নিলাম। এখানে দুই ধরনের ত্রিভুজ আছে, দেখছেন? একটা হচ্ছে কি, মাউসটা বড় হয়ে যাওয়াতে অনেক প্রবলেম হচ্ছে। এই যে এই ত্রিভুজটা আমি নিলাম, এখান থেকে ক্লিক করলাম। তারপর দেখেন এই ত্রিভুজের উপর আমি একটা ত্রিভুজ ড্র করলাম, দেখেন এটার উপরে একটু পর্যন্ত। ঠিক আছে, এই ত্রিভুজটা আমি এখানে নিয়ে আসলাম। একদম কঠিন মেথডটা দেখাইছি, ইজি মেথড দেখাবো। ঠিক আছে, দেখেন এটা আমি নিয়ে আসলাম, এটাকে আমি আর দুইটা কপি করব। কপি করার সিস্টেম তো জানেন, কন্ট্রোল চেপে ধরে আর একটা টান ড্র্যাগ করলে আরেকটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এবার এইদিকে একটা নিচের দিকে আমি লাগাই দিলাম। এটা আমার দরকার না, এটা আমি পরে নিব। ঠিক আছে, এখন বলতে পারেন যে ত্রিভুজটা আমার এদিকে, আপনি এদিকে কেন করছেন? এগুলোকে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে রোটেটের একটা অপশন আসবে, দেখেন রোটেট। রোটেট আমি হরাইজন্টাল করলে এটা দিকে চলে আসছে। এরপর এটাকে রোটেট ভার্টিক্যাল করলে এটা দিকে চলে আসছে। এবার মিলাতে পারছেন এটা? এটা একটু বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করে দিচ্ছি।
ঠিক আছে, সময় নিয়ে করলে 100% অ্যাকুরেটলি মিলে ফেলবো। আমি সময় নিয়ে করতেছি, আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন যে ডিভাইডার গুলো দেখা যাচ্ছে, আমি এগুলোকে ডাবল সবগুলোকে ক্লিক করে এখানে ফরম্যাটে এসে দেখেন আউটলাইনটা কি নো আউটলাইন করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কি মনে হচ্ছে যে আমি এখানে জোড়া লাগাইছি, কোথাও কি বোঝা যাচ্ছে? দেখেন এটা জোড়া, কোনোভাবে বোঝা যাচ্ছে তাই না? বোঝা যাচ্ছে না। এবার হচ্ছে কঠিন মেথডটা দেখাইছি, এবার সহজ মেথডটা দেখাই। এত মেসেজ করতে আসতেছে। আচ্ছা, কঠিন মেথডটা দেখাইলাম, এবার দেখেন সহজ মেথডটা। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সহজ মেথড, আমাদের কাছে যখন কোনো শেপ ড্র করতে হবে, বাট এই শেপটা আমরা এখানে খুঁজে 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 কোথাও পাচ্ছি না, তখন আচ্ছা আরেকটা মেথড আছে, সেটা দেখাই। সমান্তরাল চতুর্ভুজটা আমি আবার নিলাম, দেখেন এটার উপর আমি সমান করে একটা চতুর্ভুজ ড্র করলাম। ঠিক আছে, এটাকে দেখেন কত সুন্দর করে আমি এটাকে এডিট করবো। দেখেন এখানে একটা অপশন আছে এডিট শেপ। এই এডিট শেপ অপশনটা যদি আপনি এখানে না পান, এই শেপটার উপর রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন যে এখানে এডিট পয়েন্টস, এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে পয়েন্টারগুলো চলে আসছে। এই পয়েন্টারগুলোকে আপনি চেপে ধরে দেখেন, আচ্ছা নিচের দিকে নিয়ে আসছি। এই পয়েন্টারটাকে চেপে ধরে আপনি উপর দিকে তুলে দিলেন। ঠিক আছে, দেখেন একটা হুবহু এটার মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? হুবহু এটার মতো হয়ে গেছে। তাহলে আরেকটা কিভাবে, আরো সহজ মেথড দেখেন। যখন কোনো শেপ আমি এখানে খুঁজে পাবো না, আমার কিন্তু আমার শেপটা ড্র করতে হবে, তখন আমরা এখানে ফ্রি ফর্ম নামে একটা অপশন আছে, দেখেন এই যে ফ্রি ফর্ম, এটার নাম হচ্ছে ফ্রি ফর্ম। এই ফ্রি ফর্ম দিয়ে আমি ইচ্ছে মতো শেপ ড্র করতে পারবো। দেখেন এরকম শেপ কোনো শেপ পৃথিবীতেই নেই। এটা করে আমি যেখান থেকে শুরু করছি সেটা সাথে লাগাই। দেখেন এরকম শেপ কি কোথাও আছে? এখানে কোথাও কি এই শেপটা আছে? দেখেন তো কোথাও এই শেপটা নাই, কিন্তু আমি বানাইছি। তো ঠিক তেমনি আমি ফ্রি ফর্ম থেকে আবার এই শেপটা ড্র করবো। দেখেন এই ফ্রি ফর্ম নিলাম, আমি এটাকে ড্র করতেছি। আমার শেপটা শুরু হয়েছে এখান থেকে, সোজা করে এখানে নিয়ে গেছি, তারপর এই কর্নারটা করছি, তারপর এদিকে কর্নারটা করছি, তারপর যেখান থেকে শুরু করছি সেখানে আমি সেট করে দেখেন একটা শেপ আমার হয়ে গেছে। সিম্পল একেবারে, আশা করি বুঝতে পারছি। এবার এটা কালার করবো। কালার করতে গেলে শেপ ফিল এসে এখান থেকে কোনো কালার আমার এখানে নাই, এটার মতো কালার নাই। মোর ফিল কালারে গেলাম, তারপর এখানে স্ট্যান্ডার্ড আসলাম, দেখেন এখানেও এরকম কোনো কালার নাই। তো কালারটা আমাকে বানাইতে হবে। কিভাবে বানাবো একটু দেখেন। এই কালারটা মনে হয় অনেকটা এটার সাথে যায়, হ্যাঁ এটা অনেকটা এটার সাথে যায় তাই না? এখন এটাকে আমি হুবহু এটার মতো করে বানাবো। এটার মতো বানাতে চাইলে আমরা শেপ ফিলে আবার যাব, মোর ফিল কালারে যাব, এখান থেকে কাস্টম কালারে যাচ্ছি। কাস্টম কালারে গিয়ে এটাকে আমি শেপ ফিলটা বানাবো। দেখেন ওকে ক্লিক করলাম, দেখেন অনেকটা এটার মতো হয়ে যাচ্ছে, প্রায় 95% মতো হয়ে গেছে। আমরা আরেকটু সময় দিলে এটার মতো হবে। আমার মনে হচ্ছে প্রায় 98% হয়ে গেছে। আমি আরেকটু ট্রাই করি। দেখেন এটা প্রায় হয়ে গেছে, এটা একটু পুরাতন, এটা একটু নতুন হয়েছে, এটাই। ঠিক আছে, আরেকটু সময় দিয়ে করলে আপনার আরো অ্যাকুরেটলি করতে পারবেন। এখানে একটা আউটলাইন আছে, আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন নিচের দিকে একটা হয়ে গেছে না? এটাকে আমি আরেকটা কপি করবো। দেখেন আরেকটা কপি করে হুবহু সমান করে থাকবে, হুবহু সমান থাকবে, হুবহু সমান থাকবে। জাস্ট এটার কপিটাকে আমি একটু হাইলাইট করে ফেলবো, ওকে দিব। এটাকে রাইট বাটন ক্লিক করে নিচের দিকে ফেলে দিব। দেখেন সেন্ড টু ব্যাক দিলাম, জাস্ট এটাকে একটু নিচের দিকে টেনে দিলাম। এটা আসলে এইভাবে হয় না। এটা মূলত যে ত্রিভুজ ড্র করে না, ওইভাবে করতে হয়। একটা ত্রিভুজ ড্র করলাম আমি, ওকে এটাকে একটু বড় করে দিলাম, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখেন একটা শেড এটার মধ্যে চলে আসছে। একটু সময় দিয়ে করলে হুবহু কালারটা মিলাতে পারবেন। ঠিক আছে, তারপরে উপরের এই শেপটা, এই যে ওইটা, এটা চাইলে আপনি হুবহু যে ফ্রি ফর্ম দিয়ে এটার উপর ড্র করে ফেলতে পারেন, অথবা আমি এটাকে ছোট করে ফেললেও হবে। দেখেন এটাকে আমি যদি ছোট করে ফেলি তাও হবে। দেখেন
আমি ছোট করে ফেলার পরে কালারটা এখান থেকে ওইটার মতো করে দিলাম। ঠিক আছে, তারপরে যে মাঝখানে একটা সাদা উপর আরেকটা শেপ আছে না, এটা চিকন করে একটা শেপ, এটা উপর আরেকটা শেপ না, জাস্ট এখানে মাঝখানে একটা লাইন দিয়ে দিয়েছি দেখেন। এই যে কর্নারিং করে এভাবে একটা লাইন দিয়েছে, লাইনটাকে সাদা কালার করে দিয়েছে। সাদা কালার করে দেওয়ার পর এটা লাইনের সাইজটা বড় করে দিয়েছে দেখেন, দেখছেন। আমি এটাকে আরেকটু বড় উপরে নিই। এই লাইনের সাইজটা আরো একটু বড় করতে হলে আমরা কি করবো, হোয়াইটে যাবো, মোর লাইনেসে যাবো, তারপরে এখানে যে পয়েন্টারটা আছে সেটা একটু বাড়ায় দেবে দেখেন। দেখেন এটা বড় হয়ে যাচ্ছে, পয়েন্টারটা আছে বাড়ায় দিয়েছি, বুঝতে পারছেন, হয়ে গেছে। এবার এই যে এটার মধ্যে একটা পিকচার আছে, এই পিকচারটা দেওয়ার জন্য আমরা প্রথমে ইনসার্ট থেকে গিয়ে একটা রাউন্ড শেপ নিব, ওভাল শেপ বলে এটাকে। আমরা এখান থেকে একটা ওভাল শেপ ড্র করবো দেখুন। ওভাল শেপ নিলাম, ওভাল শেপের মধ্যে এই শেপের ফিলের মধ্যে আমরা একটা পিকচার দিয়ে দিব দেখেন, পিকচার এখানে এই পিকচারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এখানে যে লেখাগুলো আছে সেগুলো আমরা লিখবো। এখানে লেখাগুলো লেখার জন্য আমরা কি করবো, টেক্সট বক্স নেব, ইনসার্ট টেক্সট বক্স, এখান থেকে ড্র টেক্সট বক্স নিলাম, এখান থেকে একটা টেক্সট বক্স ড্র করলাম দেখেন, ঠিক আছে। স্যার ছবিটার নিচে একটা শেড বাদ পড়ে গেছে। জি, পিকচারের নিচে একটা শেড আছে, ওটা বাদ পড়ে গেছে। আচ্ছা ওটাও দিব, সমস্যা একটা নেই। 3D একটা শেড হ্যাঁ আছে। ওটাও দিব। দেখেন এটাকে, এই শেপটাকে আমরা নো ফিল করে দিব, এখানে নো আউটলাইন করে দিব, কিছু দেখা যাচ্ছে না, এখানে জাস্ট আমরা নামগুলো লিখবো। এখানে লিখে আছে, মানে আমি আমার নামটা লিখতেছি, আচ্ছা দেখেন এখানে আমি এগুলা এভাবে করছি, সবগুলাকে সিলেক্ট করব। এখানে যে একটা স্পেস আছে, স্পেসটা কমাই ফেলবো, এখানে যে একটা স্পেস আছে, স্পেসটা আমরা এখানে একেবারে জিরো করে দিচ্ছি। এরপর একটা হিডেন একটা স্পেস থাকে, সেটা করতে গিয়ে দেখে লাইন স্পেসিং অপশন, এখান থেকে দেখে যে পয়েন্ট প্যান আছে, এটাকে আমরা সিলেক্ট করে দিই। এটা এই অপশনটা এখানে থেকে দেখা যায়, পেজ লেআউটে এসে দেখেন এই যেটা, এটা যদি আমরা 10 করে দিই তাহলে দেখেন গ্যাপ হয়ে যাচ্ছে, আবার যদি আমরা এটাকে জিরো করে দিই তাহলে কোনো গ্যাপ থাকবে না। লিখাগুলোর কালার সাদা ছিল, আমরা এখান থেকে লিখাগুলোর কালারকে সাদা করে দিব। এই দুটো লিখা মাঝখানে ছিল, এগুলো একটু করে বড় ছিল, বোল্ড করা ছিল। এখান থেকে এখানে একটু ফন্টটা একটু স্টাইলিশ ছিল, আমরা এখান থেকে কোনো একটা ফন্ট দিয়ে দিব। ঠিক আছে, এইখানে এই লেখাগুলোকে একটু করে ইন্ডেন্ট দিয়ে এইদিকে নিয়ে আসবো। এরপরে এটার সামনে বুলেট দিয়ে দিব, বুলেট গুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন, কি কি বুলেট দিতে যাচ্ছেন সেটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। আমি আমার হাতে এটা দিলাম, ঠিক আছে। বুলেট চেঞ্জ করে দিলে বরাবর এটার মতো লিখে থেকে এগুলোর মতো হয়ে যাচ্ছে। এই লেখাটা, এই শেডটার নিচে এখানে দেখেন ব্ল্যাক শেড আছে, এটা এবং এটার মাঝামাঝি একটা শেড, ব্ল্যাক একটা শেড আছে। এই শেডটা যদি আমি দিতে চাই, কালারটা বেশি চিকন হয়ে গেছে, আচ্ছা। তো এটার মধ্যে তো আমি আরেকটা দিতে চাই, এখানে খুবই সিম্পল দেখেন কিভাবে। ইনসাইডে যাবো, ফ্রি শেপ নিব, তবুও এটার মতো করে আমি একটা শেপ ড্র করবো, বা এখান থেকে করতে পারেন। এটা এখান থেকে করলে ওটার সাথে মিলবে না, তো এখান থেকে ফ্রি ফর্মে এখান থেকে করি।
এটা কালারটা ব্ল্যাক করে দিব, আউটলাইন নো আউটলাইন করে দিব। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ব্যাক টু সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম, আবার দিব, আবার দিব। দেখেন এটা নিচে চলে গেছে, বুঝছেন যে একটা শেড এটা নিচে চলে গেছে কত সুন্দর করে। এরপরে এইখানে যে যা লিখছি এটা লিখতে আমাকে কি কি করতে হয়েছে, ফন্ট চেঞ্জ করতে হয়েছে, সাইজ ছোট করতে হয়েছে, তারপর হচ্ছে কি কালার চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে না এই লেখার মধ্যে। আমরা এখন এই লেখাটা নিচের দিকে আরেকটা যেটা আছে সেটা যদি লিখতে চাই ঠিক সেম আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, সাইজ বড় ছোট করতে হবে। এগুলো যদি করতে না হয় আমি কি করবো, জাস্ট এই লেখাটাকে জাস্ট এই ইয়াটাকে টেক্সট বক্সটাকে আমি কপি করে এখানে নিয়ে আসছি। ঠিক আছে, কপি করে নিয়ে আসছি, জাস্ট একটু করে বড় করে দিলাম। এখানে উপরে যেটা লেখা আছে জাস্ট ওখানে আমি লিখে দিলাম অ্যাবাউট মি। ফন্টটাকে আমি একটু বড় করে দিলাম। এখানে যা লেখা ছিল, এখানে ইয়া ছিল না, বুলেট মার্ক ছিল না, জাস্ট 3-4টা লাইন ছিল। এক্ষেত্রে আমরা র্যান্ডমলি টাইপ করে দিচ্ছি, র্যান্ডমলি টাইপ করে দিয়েছি। এগুলোর স্পেসটা একটু বড় ছিল, আমি এটা স্পেসটা একটু বড় করে দিয়েছি। ঠিক আছে, দেখেন যেমনটা হয়ে গেছে। আবার এইখানে ডান পাশের কাছে, ডান পাশে দেখেন লেখাগুলোর নিচে লেখাগুলোর নিচে দেখেন 3টা শেপ আছে জল চাপের মতো। এই শেপগুলো কিভাবে ড্র করছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এগুলো আমরা ফ্রি ফর্ম দিয়ে ড্র করবো। এখান থেকে দেখেন ফ্রি ফর্ম, এই কর্নার দিয়ে শুরু, এই কর্নার এখানে সেট হয়েছে, তারপর এটাকে একটু করে কর্নারিং করছে। একটু জুম আউট করি, ফ্রি ফর্ম, এখান থেকে শুরু, কর্নারিং করছে এভাবে। এটা আবার এখানে কর্নার সাথে মিলাই দিয়েছি। ঠিক আছে, এটা শেপের কালারটা একেবারে হালকা করে দিয়েছি, এটার আউটলাইনটা নো আউটলাইন করে দিয়েছি। এটা এভাবে থাকুক। এরপর আরেকটা ড্র করব, আবার ফ্রি ফর্মে গেলাম, এখান থেকে দেখেন এই কর্নার থেকে শুরু করছি, এতটুকু পর্যন্ত গিয়েছি। এখন এটার সাথে এটা মিলাই দিয়েছি। এটার কালারটা একটু করলাম, কিন্তু এটাকে আমরা একটু ডার্ক করে দিলাম। এখানে ভিন্ন কালার হয়ে গেছে, এটার আউটলাইনটা আউটলাইন করে দিলাম। তারপর আবার ফ্রি ফর্মে যাব, ফ্রি ফর্ম থেকে আমরা বাকিটা ড্র করবো। দেখেন ঠিক আছে, আবার এটারও কালারটা করে দিলাম, জাস্ট একটু করে মডিফাই করে দিব কালারটা। ঠিক আছে, আর একটু মডিফাই করলে হয়ে যাবে, আমি আর সময় নিচ্ছি না। তো তিনটাকে একসাথে আমি কি করব, ঠিক আছে, তিনটাকে একসাথে আমি সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, তিনটা একসাথে থাকে। ঠিক আছে, এরপর দেখেন উপরে যে অংশটা লেখা আছে, এডুকেশন লেখা আছে, সেটা লেখার জন্য আমরা একটা ইয়া নিব, এখান থেকে শেপ নিব, এই শেপটা নিলেই হয়ে যায়। দেখেন একটা শেপ নিলাম, শেপের কালারটা এইভাবেই রাখলাম, এখানে নো আউটলাইন করে দিলাম, আউটলাইন নেই। এখন এই শেপের মধ্যে আমরা লিখতে গেলে এডুকেশন যে লেখাটা আছে যত বড় করে লেখা আছে তত বড় করে আমরা লিখতে চাই, দেখবেন যে অ্যাড টেক্সটে দিলাম লেখাটা কেটে যাচ্ছে। এডুকেশন লিখছি, আমি সাইজটাকে একটু বড় করে দিই, সাইজটা একটু বড় করলে আমার লেখাটা কেটে যাচ্ছে।
আবার এখানে যদি এসে যদি আমি এটাকে ফন্টটা চেঞ্জ করে দিই, দেখেন ফন্ট চেঞ্জ হয়েছে কিন্তু লেখাটা কেটে যাচ্ছে। তবে আমরা কি করবো, এটাকে কাট করে নিয়ে ফেলবো। এখানে ইনসার্টে যাব, এখান থেকে অর্ডার আসবো, অর্ডার থেকে যে কোনো একটা লেখা দিতে আসবো, এখানে সিলেক্ট করে আমি আমার এই যে এডুকেশন লেখাটাকে পেস্ট করলাম। ঠিক আছে, এখন এই লেখাটাকে যেটা করতে হবে, ফিল কালারকে আমরা সাদা করে দিলাম। আউটলাইন, নো আউটলাইন আছে, ট্যাক্স ইফেক্ট, নো শ্যাডো, নো গ্লো, নো ভিজুয়াল। দেখেন লেখাটা একেবারে কি হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম এবং এটার ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে এখানে স্ট্রিট এমটি বোল্ড করলাম, আবার লেখাটাকে ছোট করলাম। দেখেন হুবহু এটার মতো হয়ে গেছে কিনা, হুবহু এটার মতো হয়ে গেছে। এবার এই যে নিচে আরো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিলস আছে, সেগুলো দেখেন আমি এখান থেকে কত সুন্দর করে এটা এবং এটা দুটো একসাথে ধরে কপি করে এখানে মাঝখানে নিয়ে আসছি এবং এখান থেকে কপি করে এখানে নিয়ে আসছি। এবার দেখেন এখানের ভিতরে আমি লিখবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে লিখবো স্কিলস। এবার আসি যে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখবো। লেখাগুলো নেওয়ার জন্য আমি আবার সেম একটা টেক্সট বক্স নিব, ডট টেক্সট বক্স, এখান থেকে একটা টেক্সট বক্স ড্র করবো আমি। এখানে একটা টেক্সট বক্স ড্র করছি, এখানে ফিলটা নো ফিল হয়ে যাবে, শেপটা নো নো শেপ হয়ে যাবে। এখানে লিখে আছে 2005 থেকে 2010। এরপর একটা লিখে আছে লরাম ইপসাম। এরপরে দুইটা লাইন আছে, আমি দুটো লাইন লিখতেছি র্যান্ডমলি। ঠিক আছে, লেখাগুলো অনেক বড় স্পেস আছে, স্পেসটা আমি এখান থেকে কমা দিচ্ছি। দেখেন 10 পয়েন্ট যেটা আছে এটাকে 0 পয়েন্ট করে দিলাম। দেখেন এই দুটো একটু করে বোল্ড করা ছিল, একটু করে বড় ছিল। সেম ভাবে এই লেখাগুলোই কিন্তু নিচের দিকে কপি করে পেস্ট করছে, জাস্ট এখানে চাপ পাল্টা দিচ্ছি। এই 2005টা 2011 হয়ে গেছে, 2010 শেষ, 2010 থেকে 11, তারপর এখানে 11 থেকে 2013। তো ভিতরে যা যা কথা আছে সবগুলো চেঞ্জ করতে পারবো না? অবশ্যই করতে পারবো, যেখানে যেখানে চেঞ্জের প্রয়োজন সেখানে যেখানে চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এরপরে দেখেন এই নিচের দিকে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ঠিক সেম, এটাকে আমরা কপি করে নিচের দিকে নিয়ে আসলে হয়েছে। দেখেন এখানে যা যা চেঞ্জ করে সব চেঞ্জ করে ফেলতে হবে। এবার আসি এই যে নিচের দিকে যে স্কিলস এর যে তিনটা ইয়া দিছে, চারটা পাঁচটা পর্যন্ত স্কিলের বার দিছে, স্কিল বার গুলো কিভাবে এড করবো? খুবই সিম্পল। দেখে ইনসার্টে গেলাম, এখান থেকে এসে একটা চতুর্ভুজ নিলাম, আমি একটু বড় করে এঁকে দেখাই, একটু বড় করে দেখাই স্কিল বার গুলো কিভাবে বানাতে হয়। দেখেন আমি বড় করে একটা এভাবে লাইন নিলাম, আমি এটাকে কি করলাম, নো ফিল, আউটলাইনটা ব্ল্যাক করে দিলাম। এটাকে আবার একটা কপি করলাম, এটা ফিল কালারটা আমি এখানে ব্ল্যাক দিলাম। ঠিক আছে, এটাকে আমি সেম এটার উপর তুলে দিলাম, অথবা তোলার আগে এটাকে আমি একটু ছোট করে ফেলছি, এটার উপর তুলে দিয়েছি। তাহলে দেখেন আমার একটা বার হয়েছে কিনা, ছোট করে দেখাই, দেখেন কত সুন্দর একটা বার হয়ে গেছে। এবার এটা এবং এটাকে একসাথে সিলেক্ট করে পেস্ট করে আমি কপি পেস্ট করলাম। ঠিক আছে, এবার দেখেন এটাকে একটু বড় করে দিলে
এটা একটু ছোট করে দিলে দেখছেন কত সুন্দর করে ইয়া হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে ড্র করবো, এগুলোর মতো করে ইনসার্টে গেলাম, শেপে গেলাম, ছোট করে ড্র করবো। ছোট করে ড্র করছি। কপি করার আগে এটাকে আমরা কি করবো, ঠিক আছে, এটার মতো করে আমি একটা একটু বড় করে দেখাই। এটার মতো করে আমি একটা নিলাম, ভিতরে একটা ব্ল্যাক করে দিলাম। এটার উপরে তুলে দিলাম, দেখেন। দেখেন এটার উপর তুলে দিলাম। এবার দেখেন আমি একটাকে কপি করে 5টা বানাবো, কিভাবে দেখেন। ঠিক আছে, এবার এটার ভিতরে যদি কোনো কিছু লিখে থাকে সেটাও করতে পারবেন। কিভাবে, টেক্সট বক্স দিয়ে, খুবই সিম্পল ভাবে। মনে করেন এখানে লেখা আছে, আমি এখানে দিলাম থেকে নো আউটলাইন নো ফিল করে দিলাম। এখানে লেখা আছে মনে করেন কম্পিউটার, এখানে দিলাম মনে করেন ইলাস্ট্রেটর। এখানে সে দিলাম মনে করেন টিম ওয়ার্ক। ঠিক আছে, তাহলে দেখেন আমার ছবিটা হুবহু এটার মতো পারফেক্টলি হয়ে গেছে, তাই না? এটা আমার করতে এত সময় লাগতো না, আমি আপনাকে দেখাই দেখাই করতে গিয়ে এই সময়টা লেগেছে। ঠিক আছে, এবার আমার পাশাপাশি ওই ছবিটা বানাবো এবার। তাহলে এই সিভি শেষে এখন আমরা দ্বিতীয় সিভিটা করবো। দ্বিতীয় সিভিটা করার জন্য ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচারে গিয়ে আমার যেখানে পিকচারটা আছে, ওই ইয়াটা আছে, কাজটা আছে, সেটা আমি এখানে ব্রাউজ করে, এইটা একেবারে সিম্পল, ওটার মতো এত কঠিন না এটা। দেখেন ফুল পেজ করে দিলাম এবার। বুঝছেন, এটার মতো করে, এটা ইজি, একদম ইজি। দেখেন টেক্সট বক্স দিয়ে করবো এটা শুধু। ইনসার্টে যাব, টেক্সট বক্সে যাবো, ড্র টেক্সট বক্সে ক্লিক করবো, এটা সমান করে একটা টেক্সট বক্স দেবো, এটাকে শুধু আমি এখানে নিয়ে আসবো। ভিডিও অন করছেন কে ক্লাসে? ভিডিও অন করার খুব দরকার আছে।
এটার মতো করে একটা কালার দিয়ে দিই এখান থেকে ফিল কালারে এসে এটা নিলাম। এরপরে এখানে একটা পিকচার থাকবে, শেপ নিব, রাউন্ড শেপ, মাঝামাঝি করে দিলাম। এখানে একটা পিকচার দিয়ে দিব, ফিল কালার এসে পিকচারে এসে ডেস্কটপ থেকে একটা পিকচার দিয়ে দিচ্ছি। আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছি। দেখেন ডাবল ক্লিক করছি, ফরম্যাট আসছে, এখান থেকে কালার কালেকশন, এটাকে পিকচারটাকে একটু ছোট করে দিই। এখানে একটা আউটলাইন আছে, আউটলাইনটাকে নো আউটলাইন করে দিই। ঠিক আছে, এবার দেখেন এখানে যে লেখাগুলো আছে, এখানে আমি লেখাগুলো লিখবো। লেখাগুলো লিখতে হলে এটা যেহেতু টেক্সট বক্স, এখানে আমার আর নতুন করে টেক্সট বক্স নেওয়ার দরকার নেই। আমি এন্টার করে করে নিচের দিকে নামা গেলাম। এখানে আমি লিখলাম কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট থেকে এটাকে একটু বড় করি এবং এটার কালার করে দিই, এই কালারটা করে দিই। ঠিক আছে, করলাম। তো এই কন্ট্রাস্ট লেখাটা এবং এই কন্ট্রাস্ট লেখাটা একরকম করে ফেলার জন্য এখানে কন্ট্রাস্ট লেখাটা প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, এখানে পুরোটা ক্যাপিটাল লেটারের। তাহলে এগুলো আমরা ইজিলি করতে পারি না। ক্যাপিটাল লেটার এখানে এসে চেঞ্জ কেস, এটাকে আপার কেস করে দিলাম, সবগুলো কন্ট্রাস্ট বড় হাতের হয়ে গেছে। এবার লেখাটা এটার মতো এবং এটার মতো ফাঁকা ফাঁকা করতে চাইলে কি করবো, ফাঁকা ফাঁকা করতে চাইলে কি আমরা এভাবে স্পেস দিব। এটা এভাবে স্পেস দেয় না, এটাকে মাঝখানে যে প্যারাগ্রাফ স্পেসিং থাকে, এটাকে বাড়াই। ঠিক আছে, এটা বাড়াতে হলে কিভাবে বাড়াবো, আমরা ফন্ট চেঞ্জ করবো কিভাবে, এটা বাড়াবো কিভাবে, ফন্টটা এখান থেকে চেঞ্জ করবে বা ফন্ট চেঞ্জ করার একটা অপশন আছে। লেখাটাকে সিলেক্ট করে ফন্টটাকে সিলেক্ট করে এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন ফন্টের একটা অপশন আছে, এইভাবেও আসা যায়, অথবা লেখাটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি তে ক্লিক করলেও হয়। ঠিক আছে, তো কন্ট্রোল ডি তে ক্লিক করলে আমরা এখান থেকে ফন্ট দেখলেই আমাকে নিচের দিকে প্রিভিউ করাচ্ছে নিচের দিকে। তো এখানে যেটা আমি সিলেক্ট করবো নিচের দিকে, যদি আমার এটার সাথে যদি প্রিভিউটা যদি এটার সাথে মিলে যায়, তখন আমি এটাকে ওকে করবো। নিচের দিকে যাচ্ছি, দেখেন এটা অনেকটা ওটার মতো, একটা ভালো আছে মনে হয়, এটা ঠিক আছে। এটাতে ওকে দিলাম, দেখেন ওকে দিলাম, এই ফন্ট এটার মতো হয়ে গেছে। এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, এটার মতো। আচ্ছা, এবার দেখেন এখানে যে গ্যাপ দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, সেটা কিভাবে দিলাম, কন্ট্রোল দিয়ে আবার ক্লিক করলাম, অ্যাডভান্স ক্লিক করলাম। এখানে অ্যাডভান্সের পর দেখেন এখানে স্পেসিং যেটা নর্মাল আছে সেটাকে আমরা এক্সপান্ডেড করে দিলাম। এরপর এটা পয়েন্টটা বাড়া দেবো, নিচের দিকে আমাকে ভিউ দেখাবে কতটুকু স্পেস হচ্ছে, দেখেন। ঠিক আছে, এখন পয়েন্ট বাড়া দিচ্ছে, স্পেসটা হচ্ছে। ওকে ক্লিক করে দিলাম, দেখেন লিখাটা স্পেস হয়ে গেছে, বুঝছেন। আশা করি বুঝতে পারবেন। এরপর নিচে আসবো, নিচে এসে এখানে লেখা আছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো আমি লিখবো। এখানে দেখেন আমি ফোন লিখবো। ফোন লিখলে দেখেন সাইজটা ওইটার মতো হয়ে যাচ্ছে না। আমি এটাকে সিলেক্ট করি, এখানে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করছি, দেখেন সাইজটা আগের লেখা স্বাভাবিকভাবে লেখার সাইজ যেরকম থাকে সেরকম হয়ে গেছে। ফোন নাম্বার, দেখেন এখানে দুইটা কালার আছে এই লেখার মধ্যে, ফোন ফোন লেখার একটা কালার, নাম্বার লেখার আর একটা কালার, এখানে ইমেল একটা কালার, এটা। তো আমি এটা কি করব, বারবার বারবার আমার কালার চেঞ্জ করতে না হওয়ার মতো প্রতি লাইনে লাইনে আমি কি করব, এটাকে একবার সিলেক্ট করে ফেলবো, এটা কালারটা দিব, এটাকে একবার সিলেক্ট করে ফেলবো, এখানে একটা দেবো। এখন আমি এটাকে কপি করে 4বার পেস্ট করব। কেন, কারণ দেখেন আমাকে যাতে বারবার কালার লিখে এগুলো যাতে বারবার চেঞ্জ করতে না হয়, এখানে ফোনের জায়গায় আমি লিখে দিব ইমেল। এইদিকে লিখেছি, কালার এটা আমার চেঞ্জ করা দরকার নেই, এটার উপর আমি লিখতে হবে, এটা তো হবে ঠিক আছে। এরপর এটা হচ্ছে কি, এটা কি ছিল, ওয়েবসাইট অ্যাড্রেস।
এটা ছিল অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেসটা এখানে কিছু একটা লিখে দিয়েছি। তারপর এখানে লেখা আছে এডুকেশন। দেখেন এখানে যে লেখাগুলো নিচে একটা একটা লাইন আছে না, এই লাইনগুলো আমরা কিভাবে দিব? লাইনগুলো কিভাবে দিব দেখেন, এখানে ইনসার্টে গেলাম, শেপে গেলাম, শেপ থেকে আমরা একটা লাইনটা নিলাম, এখান থেকে একটা লাইন ড্র করবো। দেখেন এতটুকু পর্যন্ত। লাইনের কালারটা হচ্ছে, সাইজটা একটু করে বড় মনে হয়। লাইনের কালারটা এখান থেকে অ্যাশ কালারের। এই লাইনটা এখন আমি কপি করে করে সব জায়গায় দিয়ে দেবো। দেখেন 4টা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা লাইনগুলো হয়ে গেছে। এরপর লেখা আছে এডুকেশন। এডুকেশন লিখে আর কন্টাক্ট লেখাটা দেখেন সেম। এই জন্য আমি আর যাতে আমাকে নতুন করে কন্টাক্ট এডুকেশন লিখলাম, তারপর এটা ফন্ট চেঞ্জ করলাম, সাইজ বড় করলাম, স্পেস বাড়ালাম, এগুলো যাতে করতে না হয়, আমি কন্টাক্ট লেখাটাকে নিয়ে আসছি, জাস্ট এটাকে সিলেক্ট করে এইটাকে আমি লিখবো এডুকেশন। তো আমাকে যাতে বারবার আবার বড় হাতে ছোট হাতে করতে না হয়, আমি শুরুতে ক্যাপস লক দিয়ে চেপে করলে আমার সবগুলো বড় হাতের হবে। ঠিক আছে, এরপরে এন্টার দিলাম। দেখেন এডুকেশনের নিচে দেখেন একটা লাইন আছে, এই লাইনটা কিভাবে দিয়েছে? সিম্পল একটা লাইন কালার নিলাম, ই থেকে শুরু করে ইউ পর্যন্ত লাইনটা আছে, এই পর্যন্ত লাইনটা নিলাম, এখান থেকে লাইনের সাইজটা বড় করে দিলাম, কালারটা এটা করে দিলাম, খুবই সিম্পল। দেখেন হয়ে গেছে। তারপর এখানে লিখলাম, এটাকে ক্লিয়ার ফরম্যাটিং করে দিয়ে নর্মাল ভাবে লিখলাম। দেখেন ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম। দুই হাজার বারো, এখানে লেখা আছে এন্টার ডিগ্রি, এন্টার ডিগ্রি নেম আমি এখানে লিখতে পারি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কলেজের ইউনিভার্সিটির নাম এখানে যে স্পেস গুলো আছে স্পেস গুলো কমা দিচ্ছি, এখান থেকে এসে 0 করে দিয়েছি। আচ্ছা, এরপরে এটাকে কপি করে আমি আবার এদিকে নিচের দিকে পেস্ট করে দিয়েছি। তাই দেখেন হয়ে গেছে। এরপর এটা কি, এটা তো সেম। এটা হচ্ছে কি ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্সে নিলেন, এখানে বাকি টেক্সট বক্সটা ড্র করে দিলে এই কালারটা এখান থেকে, ফিল কালারটা এখান থেকে এই কালারটা করে দিলেন। ঠিক আছে, তাহলে এখানে কি কি স্কিল স্কিল লিখতে হলে এগুলো আপনার এখান থেকে স্কিলটা লিখে ফেলতে পারলেন। এরপরে হচ্ছে যে এই পাশের লেখাটা, এই ভাষাটা লিখতে হলে এখানে আর লিখতে গেলে আপনি যখন লেখা শুরু করবেন খালি জায়গাটাতে, তখন দেখবেন যে এখানে বর্ডার যতটুকু আছে না, ওই যে রোলারটা যতটুকু আছে না, তখন সেখান থেকে আপনি লিখতে পারবেন। কিন্তু শুরু থেকে লেখাটা লিখতে পারবেন না। শুরু থেকে লেখাটা লিখতে গেলে আমরা এখান থেকে এই পুরো বাকিটাতে আমরা এটাকে টেক্সট বক্স করে ফেলবো। দেখেন এই ফর্মটাকে আমরা টেক্সট বক্স করে ফেলতেছি। ফর্মটাকে টেক্সট বক্স করে ফেললাম। এটার একটা ফিল কালার আছে, এটা হালকা করে ফিল কালারটা দিলাম। তারপর এখানে কন্ট্রাস্ট লেখাটাকে কপি করে আমি এখানে নিয়ে আসতেছি, এখানে লিখবো। দেখেন কেন লিখতেছি, এখানে যে ক্যারম্যান ব্যারোস লেখাটা আছে হুবহু এটার মতো লিখে, এই জন্য দেখেন এটাকে আমি ব্ল্যাক করে বলতেছি। এখানে আমি লিখবো ক্যারম্যান ব্যারোস।
এখানে লেখা আছে জেনারেল ম্যানেজার। এই যে স্পেসিংটা আছে সেটা আমরা এখান থেকে কমাই দিব। ঠিক আছে, আরো বড় করতে চাইলে এটা এখান থেকে বড় করে দেবো। তাহলে বাকি লেখাগুলো এখানে যা যা আছে এখানে এগুলো তো লিখে ফেলতে হবে, এখানে আর দেখানোর কিছু নেই। আশা করি এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তো এই দুইটা সিবি এতটুকুই, আমি এই পাশের গুলো আর করে দিচ্ছি না, এগুলো তো আপনারা করতে পারবেন। তো এই দুইটা সিবি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, কেউ কারো কিছু জানার আছে কিনা প্রশ্ন করতে পারেন, নাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। স্যার আমার একটা প্রশ্ন আছে, জি, কোনো শেপ কি মিরর করা যায়? সেই কোনো শেপকে কি মিরর করা যায়? মিরর, করা যায় কি না? মিরর বলতে আপনি রিফ্লেকশনের কথা বলতেছেন? উল্টানো হ্যাঁ, যাবে তো। মনে করেন দেখাবেন প্লিজ। আমার এই আমার এই পিকচারটা, এটাকে আমি এটাকে আমি প্রথমে ইয়ে করি into, হ্যাঁ পিকচার না, এই একটা শেপটাকে ধরে একটু। একই কথা, এই পিকচারটা তো শেপ ছিল। আচ্ছা, আমি শেপকে করে দেখাই। এটাকে মিরর করতে হলে আপনাকে ফরম্যাটে গিয়ে এই যে দেখেন শেপ ইফেক্টসে গিয়ে রিফ্লেকশনে গিয়ে আপনি দেখেন এটা উল্টো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে? এরকম না, ঠিক ওইটার মতোই কপি হয়ে যদি উল্টানো কি যায় না মানে? তো কপি মনে করে করেন এটাকে এই যে আরেকটা করলেন, আরেকটা করার পর এটাকে ওই যে এইভাবে উল্টা দিলেন, এই যে হ্যাঁ, আমি এইটা একটু দেখতে চাচ্ছি যে এটা এইভাবে জাস্ট হয় উল্টা কি। দিলেন, এটা জাস্ট উল্টা দিলেন। বুঝতে পারছেন? এই দেখেন হুবহু এটার মতো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, নাহলে আমরা পরবর্তী টপিকের দিকে চলে যাবো। আচ্ছা ভাইয়া, পেজ দুইটা পাশাপাশি নেয় কিভাবে? পেজ দুইশো পাশাপাশি হয় হচ্ছে যে, আমি তো ডকুমেন্ট নিই, এখানে আমি বেশ কয়েকটা পেজ বানাইছি, দেখেন একটা পেজ বানাইছি। আপনি যখন আমি যখন এই একটা পেজকে ফুল পেজে কুলাই না এরকম করে করে ফেলতে, এটা যখন আমি জুম করে ফেলবো দেখেন অনেক পুরো একটা পেজে পুরো ডিসপ্লে দেখাচ্ছে না, কারণ কি আমি জুম করে ফেলছি। যখন আমি এটাকে ছোট করে ফেলবো তখন দেখবেন যে পুরো একটা পেজ দেখা যাবে। যখন আরো ছোট করে ফেলবো তখন দেখবেন দুইটা পেজ দেখা যাবে। যখন আরো ছোট করবো তখন তিনটা, চারটা, 10টা করে দেখা যাবে। যদি এরপরও এভাবে যদি না আসে, অনেকের বলবেন যে জুম ছোট করে ফেলার পর একটা পেজ ছোট করে ডিসপ্লে দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এখানে দেখেন টু পেজ নামে একটা অপশন আছে, এই টু পেজে ক্লিক করলে দুটো হয়ে যাবে। ঠিক আছে, আমি ছোট করছিলাম, পেজগুলো উপর নিচে ভাবে থাকে। এই যে তারপর এখানে এটা করবেন আর কি, তারপর ভিউতে গিয়ে এই যে ভিউতে গিয়ে এখানে টু পেজ অপশনে ক্লিক করবেন, তাহলে দুটো পাশাপাশি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেনস? র্যাপিড ওয়ার্কার্স রিলেটেড আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, নাহলে আমরা ক্লাসের পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিকে ওকে, আমরা পরবর্তী টপিকে চলে ভাইয়া, যাচ্ছি। ক্লাস শেষে রেপিড ওয়ার্কের কাজগুলো একটু দেখাই দিন আমাদেরকে। র্যাপিড ওয়ার্কস দেখানোর সুযোগ নাই, র্যাপিড ওয়ার্কস আমি ভিডিও দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিয়ে কাজ করবেন। কারণ এটা তো অ্যাকাউন্টটা কতটা সেন্সিটিভ তো বলেছি আমি, এর মধ্যে কত পিসি চেঞ্জ করতেছি, আমার কত অফিসিয়াল কত ট্রান্সফার হচ্ছে, কত আইপি চেঞ্জ হচ্ছে, এগুলো অ্যাকাউন্ট থাকে না। আমার সাসপেন্ড হয়ে গেছে আমার বহু বছর আগে, নতুন করে অ্যাকাউন্ট বানানো হয়নি। ভিডিও দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি ওইভাবে করবেন, যেটা পারবেন না ইউটিউব থেকে দেখে নেবেন। বুঝতে পারছেন? ইউটিউবে শত শত ভিডিও আছে, এর থেকে দেখে নেবেন। আপনাদের মধ্যে এক ভাই আমার আপনাদের মধ্যে একজন মনে হয় এখানে মেসেঞ্জার গ্রুপে আপনাদের অনেকে সাজেশন দিচ্ছে, এটা অন্য ব্যাচের একজন, উনি ক্লাসগুলো রিপিট করতেছে। উনি মনে অলরেডি আপনাদের গ্রুপে দেখাইছে, উনি ওখানে $7 নাকি 7 কত ডলার উনি উইথড্র করেছে, এটা আপনারা পেয়েছেন না? মেসেঞ্জার গ্রুপে পেয়েছেন না?
উনি জি ভাইয়া পেয়েছি। উনি অলরেডি এই ইয়া থেকে এই মার্কেট প্লেস থেকে অলরেডি উইথড্র করেছেন এবং পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্টে নিয়েছেন। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বাকি কাজটা দেখার আগে আমি পেপ্যাল রিলেটেড একটু কথা বলি। এখানে যেহেতু পেপ্যাল ছাড়া অ্যাকাউন্ট হয় না, আমি ক্লাসটা আজকে শর্ট করব, আমার একটু মাথা ব্যথা করতেছে। তো আমি পেপ্যাল নিয়ে একটু আলোচনা করি। অনেকে বলো যে বাংলাদেশে পেপ্যাল হয় না, পেপ্যাল ছাড়া কিভাবে উইথড্র করবো, পেপ্যাল রিলেটেড কিছু কথাবার্তা বলি। তো আসলে সত্যি কথা, বাংলাদেশে এখনো পর্যন্ত পেপ্যাল অ্যাকাউন্ট, ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট করা যাচ্ছে না। কারণ এইটার ব্যর্থতা কার? এই ব্যর্থতা এই যে গতকালকে যে দরবেশ বাবা, পীর বাবা ধরা পড়ছে, গতকালকে না পরশুদিন ধরা পড়ছে, সালমান এফ রহমানের এটা ব্যর্থতা। উনি বাংলাদেশে পেপ্যালের সাথে এখনো অ্যাসোসিয়েশন করাইতে পারে নাই, এটা ওনার ব্যর্থতা। উনি গত বছর 2022 সালে, মনে হয় 2021 সালে না 22 সালেই, গত বছর না 2022 সালেই উনি একবার ডিক্লারেশন দিয়েছে যে পেপ্যালের অথরিটির সাথে আমাদের কথা চলতেছে, আমরা বেশ খুব অল্প সময়ের মধ্যেই আমরা বাংলাদেশে পেপ্যাল চালু করতে পারবো। তো উনি এটা পরবর্তীতে এটা উনি আর ফলো আপ করছে কিনা কে জানি। ওনাদের তো এত মাথা ঘামানোর দরকার নেই। বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে সিস্টেম কি হচ্ছে না হচ্ছে, ফ্রিল্যান্সাররা কি পরিমাণ কষ্ট পাচ্ছে, ওনারা রেমিটেন্স পাঠান এই ধরনের বিদেশে যারা থাকে তাদেরকে ভিক্ষা করার মতো অবস্থা, রেমিটেন্স পাঠাচ্ছে। অথচ বাংলাদেশে যে হাজার হাজার বিদেশি রেমিটেন্সের কম অংশ, কম না, মানে যারা ফ্রিল্যান্সিং করে টাকা বাংলাদেশে আনতেছে, সেই টাকা কোনো অংশে বিদেশে যারা থাকতেছে তাদের চেয়ে কম না। তো উনি পেপ্যাল সিস্টেমটা আপডেট করতেছে না, মানে পেপ্যালটা ইয়ার সাথে, বাংলাদেশের সাথে অ্যাসোসিয়েশন করতে পারে নাই এখনো পর্যন্ত। তো যার কারণে বাংলাদেশ থেকে পেপ্যাল করা যাচ্ছে না। যতভাবেই বাংলাদেশ থেকে আমরা পেপ্যাল ওপেন করি না কেন, এটা যদি কোনোভাবে পেপ্যালের অথরিটি বুঝতে পারে যে এই পেপ্যালটা বাংলাদেশে ব্যবহার হচ্ছে, যখন বুঝতে পারে তখনই এটাকে ফ্রিজ করে দেয়, লিমিট করে দেয়, সাসপেন্ড করে দেয়, ডিনাইড করে দেয়। তো এগুলো ভেরিফাই করতে গেলে ইয়াটা আটকে যায়। তাহলে পেপ্যাল বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিভাবে ব্যবহার করতেছে? বাংলাদেশের সব ফ্রিল্যান্সাররা যে পেপ্যাল ব্যবহার করতেছে ব্যাপারটা এমন না। আহ, কারণ হচ্ছে কি, সবার পেপ্যাল অ্যাকাউন্ট সাস্টেইন করে নাই। তো যারা ব্যবহার করতেছে, অনেকে আবার পেপ্যালের একটু কস্ট বেশি বলে পেপ্যাল করতে চায় না। আবার এদিকে পেপ্যাল না আনার জন্য, বাংলাদেশে পেপ্যাল না আনার জন্য অন্যান্য যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, যেমন পেওনিয়ার পেওনিয়ার এমনও হতে পারে যে সালমান এফ রহমানকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে পেওনিয়ার, যেটার কারণে সালমান এফ রহমান পেপ্যালের সাথে কন্ট্রাক্টে যাচ্ছে না। পেওনিয়ার কেন সালমান এফ রহমানকে মোটা অঙ্কের টাকা দিবে? কারণ হচ্ছে যে পেপ্যাল যদি বাংলাদেশে চলে আসে, পেওনিয়ারের অনেক অনেক বড় লস হয়ে যাবে। কারণ পেওনিয়ার তেমন একটা বেশি ব্যবহার হবে না, মানুষ পেপ্যাল দিয়ে বেশি কি করবে, টাকা করবে, ট্রানজাকশন করবে। কারণ পেওনিয়ার সব জায়গায় সাপোর্ট করে না, কিন্তু পেপ্যাল ম্যাক্সিমাম জায়গায় সাপোর্ট করে। ঠিক আছে? তো এই জন্য আমার আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, বলা যায় না। কারণ পেওনিয়ারের সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে কি পেপ্যাল। তো সেক্ষেত্রে পেওনিয়ার কখনোই চাইবে না পেপ্যাল বাংলাদেশে আসুক, কারণ পেপ্যাল বাংলাদেশে আসলে সবচেয়ে বড় লস তার। পেওনিয়ারের কোনো ফ্রিল্যান্সারের লস হবে না, সালমান এফ রহমানেরও লস হবে না, সবচেয়ে বড় লস হবে পেওনিয়ার। আমার মনে হচ্ছে যে বড় একটা অ্যামাউন্ট দিয়ে পেপ্যালটাকে না আনার জন্য ওনার সাথে কন্ট্রাক্ট করে রাখছে, এরকমও হতে পারে। না হলে ইন্ডিয়াতে পেপ্যাল আছে, ইন্ডিয়াতে 10-12 বছরের বাচ্চা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। অন্যান্য যে কোনো কান্ট্রিতে আমাদের চেয়ে অনেক উন্নয়নশীল যেগুলো কান্ট্রি আছে, মানে উন্নত না, উন্নয়নশীল না, তো এরকম দেশে, অনেক দেশেও পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু বাংলাদেশে করা যায়। তাহলে বাংলাদেশে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট করবো? বাংলাদেশ থেকে দুইটা ওয়েতে পেপ্যাল করা যায়, একটা ভেরিফাইড ওয়ে আর একটা হচ্ছে কি প্রক্সি ওয়ে। প্রক্সি মানে এটা হচ্ছে কি ইয়া দিয়ে চুরি করে ব্যবহার করে এক কথা। সেটা হচ্ছে কি, প্রক্সিটা কিভাবে দিব? আমি বাংলাদেশে বসেই অন্য কান্ট্রির কোড ইউজ করে আমি একটা প্রক্সি অ্যাকাউন্ট বানাবো। সেটা কিভাবে বানাবেন, আমার একটা ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা আমি ক্লাস শেষে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে বাংলাদেশ থেকে বসে প্রক্সি দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে সেটা ভেরিফাইড না, এটা ভেরিফাইড মেথড না। এই ভেরিফাইড মেথড না হলে অসুবিধা কি? ভেরিফাইড মেথড না হলে আপনি বড় অ্যামাউন্টের ট্রানজেকশন করতে পারবেন না। এটা ট্রানজেকশন লিমিট সর্বোচ্চ $15। যদি একটু রিস্ক নিতে চান তাহলে $20। আমি বলবো না $20 এখানে ট্রানজেকশন করেন, সর্বোচ্চ $10 থেকে $15 ট্রানজেকশন করতে পারেন। এবং ট্রানজেকশন লিমিট হচ্ছে কি
মানে ট্রানজেকশনের ইয়াটা কতবার ট্রানজেকশন করতে পারবেন সেটার লিমিট হচ্ছে কি সর্বোচ্চ 3 বার। এর চেয়ে বেশি ট্রানজেকশন এই প্রক্সি অ্যাকাউন্ট দিয়ে করা যাবে না। কারণ কি, বড় অ্যামাউন্ট দিলে এটা ভেরিফিকেশনে চলে যায়, এই টাকাটার ভেরিফিকেশন চলে যায়, এতগুলো অ্যামাউন্ট কোত্থেকে আসছে কিভাবে আসছে এটার ভেরিফিকেশন চলছে। যদি দেখা যাচ্ছে এই অ্যামাউন্টটা বাংলাদেশের থেকে প্রক্সি দিয়ে ক্রিয়েট করা একটা অ্যাকাউন্ট থেকে আসছে, সেটা তারা হোল্ড করে রাখে এবং আপনাকে ভেরিফাই করতে বলে। আপনি যদি প্রপারলি ভেরিফাই করতে না পারেন, আপনার টাকা ফ্রিজ হয়ে যাবে, আপনার ডলারটা ফ্রিজ হয়ে যাবে। আবার হচ্ছে কি, যদি আপনি 2 বার একটা অ্যাকাউন্ট থেকে 3 বার 4 বার 5 বার 10 বার, যদি নতুন একটা অ্যাকাউন্ট থেকে যদি 3 বার 4 বার 5 বার 10 বার যদি ট্রানজেকশন হয়, তিনবার ট্রানজেকশনের পরে আপনার অ্যাকাউন্টটা রিভিউতে যাবে। রিভিউতে গেলে ওখান থেকে রিভিউতে দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশের আইপি থেকে অন্য দেশের কোড ব্যবহার করে এটাকে প্রক্সি হিসেবে চালানো হচ্ছে। তখন যদি আপনাকে কি করে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলে, ভেরিফাই করার আগে তাও একটু ব্যবহার ট্যাবহার করেছেন, একটা দুটো ট্রানজেকশন করতেছেন, ভেরিফাই করার পরে 1 সেকেন্ডও ব্যবহার করতে পারবেন না। কারণ ভেরিফাই করতে হলে আপনাকে কি দিয়ে করতে হবে, ভেরিফাই মানে হচ্ছে কি কেওয়াইসি। তো কেওয়াইসি করতে হলে আপনাকে কি দিয়ে করতে হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে করতে হবে। আপনার এনআইডি কার্ড কি বাংলাদেশের না? আপনার বাংলাদেশের এনআইডি কার্ড দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা তারা আগে আরো তাড়াতাড়ি ব্লক হয়ে যাবে। তো এই জন্য প্রক্সি মেথড দিয়ে অ্যাকাউন্ট করার সিস্টেমটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে দিব, ওইটা দেখে নেবেন। কিন্তু ওইটা ভেরিফাইড না। আমি বলবো, বারবার বলবো যে কোনোভাবেই ওখানে $15 বেশি ট্রানজাকশন করবেন না, আর 3 বার বা 4 বারের বেশি ট্রানজাকশন করবেন না। এগুলো করলে নিজের রিস্কে করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে কি, ভেরিফাইড মেথডে কিভাবে করা যায়। ভেরিফাইড মেথড আরো 2 ভাবে করা যায়। কিভাবে ভেরিফাইড মেথড? একটা ভেরিফাইড মেথড হচ্ছে কি, ইউটিউব বা ফেসবুকে অনেকেই পেপ্যালের অ্যাকাউন্ট সেল করে, ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট সেল করে। তো এগুলো আপনি কিনে নিতে পারবেন। কিনে নেওয়ার পরে আপনার ফুল অ্যাক্সেস আপনি নিতে পারলে তখন কিনবেন, না হলে কিনবেন না। তবে এখানে ফ্রড হয় অনেক বেশি, সেটা থেকে সাবধান হয়ে 100% ভেরিফাইড মনে হলে, যে ওদের কাছ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট কেনাটা সেফ মনে হলে কিনবেন, না হলে কিনবেন না। কারণ মনে করেন আপনাকে পেপ্যাল অ্যাকাউন্ট দিয়েছে, আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে, আপনি এটাকে ব্যবহার করছেন, আপনি আইডি পাসওয়ার্ড কোনোভাবে চেঞ্জ করেন নাই, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে বড় একটা অ্যামাউন্ট আসছে, সেই আইডি পাসওয়ার্ড নেই, চেঞ্জ না করার কারণে সেম নোটিফিকেশনটা যার কাছ থেকে কিনছেন তার কাছে চলে যাচ্ছে। সে যদি তাড়াতাড়ি আপনার এই $50,000 ওখান থেকে ট্রান্সফার করে ফেলে, আপনার কিচ্ছু করার থাকবে না। এই জন্য কারো কাছ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট কিনে নিতে হলে সম্পূর্ণ অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নেওয়ার পরে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, তার কাছে যাতে কোনো ধরনের লগইন অ্যাক্সেস না থাকে। মোবাইল নাম্বারটা যদি থাকে, ওর কোনো ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যদি বাংলাদেশের কোনো নাম্বার, এবং এটা যদি তার নাম্বার, তাদের যাদের কাছ থেকে কিনতেছেন তাদের নাম্বার হয়ে থাকে, সেটাকে ডিলিট করে ফেলতে হবে। তাহলে একটা মেথড হচ্ছে কি, বাইরে যারা পেপ্যাল অ্যাকাউন্ট সেল করে সেটা। আরেকটা একেবারে ভেরিফাইড এবং মানে ট্রাস্ট অর্দি মেথড, সেটা হচ্ছে কি, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যদি কেউ বিদেশে থাকে, যেই দেশে পেপ্যাল সাপোর্ট করে, এরকম যদি কোনো দেশে যদি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে কেউ থাকে, ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, কাজিন হতে পারে, কলিগস হতে পারে, যে কেউ ওখানে থাকে, মানে যেই দেশে সাপোর্ট করে, পেপ্যাল সাপোর্ট করে ওখানে থাকে, সেখান থেকে তার ইনফরমেশন ব্যবহার করে, সমস্ত ইনফরমেশন তার, শুধু ইমেল অ্যাড্রেসটা আপনার। যেমনটা মনে করেন আমাদের বাংলাদেশে বর্তমানে 18 বছর না হলে পরে কি করা যায় না, বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় না। তাহলে 18 বছরের আগে যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে, তারা কিভাবে ব্যবহার করতেছে? তারা তাদের মায়ের অথবা ভাইয়ের অথবা বড় ভাইয়ের অথবা বাবার, যাদের বয়স 20 বছর 18 বছরের বেশি হয়েছে, পরিবারের এমন কোনো সদস্যের আইডি কার্ড দিয়ে তারা বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছে। ঠিক তেমনি পেপ্যাল অ্যাকাউন্ট আপনি বাইরের কারো দেওয়ার মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, নাম, ঠিকানা, সব কিছু, ব্যাংক ইনফরমেশন চাইলে সেগুলা, ওয়ার্ক পারমিট দেখতে চাইলে সেগুলা, সব কিছু আপনার ওই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বা কলিগ যারা আছে তার হবে। শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা আপনার হবে, সেটা অ্যাকাউন্টটা করে দিলে তো এই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সরি একটু ইন্টারাপ্ট হয়েছিল, করতে হলে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছে তাদের সমস্ত ইনফরমেশন দিবেন,
আর বাকি শুধু মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেসটা আপনার দিবেন, তাহলে হবে কি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এতেও প্রবলেম আছে। কি প্রবলেম? এটাতে ভেরিফাইড মেথড, এটাতে প্রবলেম আছে। যেমন আমার পেপ্যাল অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে কিভাবে দেখেন, আমি দীর্ঘদিন ধরে আমি পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে ব্যবহার করছি। তো ব্যবহার করতে করতে বাংলাদেশে কিছু সার্ভারও আমি ব্যবহার করছি। হঠাৎ করে পেপ্যাল থেকে আমার একটা পেপ্যাল ইন্টারন্যাশনাল থেকে আমার কাছে একটা মেইল চলে আসে, তারা আমাকে মেইলে একটা শোকজ দিছে, বলে দিচ্ছে আপনার এই পেপ্যাল অ্যাকাউন্টটা বাংলাদেশে বেশি ব্যবহার হচ্ছে, এবং আপনি জানেন যে অত্যন্ত দুঃখের ব্যাপার হলো সত্যি যে বাংলাদেশে পেপ্যাল এখনো অ্যাসোসিয়েট হয় না, বাট আপনার এই অ্যাকাউন্টটা বাংলাদেশের আইপিতে বেশি ব্যবহার হচ্ছে। আমাকে এভাবে একটা মেইল দিয়েছে, তো শোকজ করেছে, আমি এটা রিপ্লাই করেছি যে আমি বাংলাদেশে ট্যুরে আসছি, আমি 6-7 মাস এখানে থাকবো, দেন আমি আবার ইউকে তে চলে যাব। আমার ইউকের অ্যাড্রেস দিয়ে বানাইছিলাম। তখন ওরা আমাকে স্যার আমি ওদের কাছ থেকে 6 মাসের সময় চেয়েছি, ওরা আমার কাছে 6 মাসের সময় আমাকে 6 মাসের সময় দিয়েছে। 6 মাসের পরে আমি তো ইউকে তে আর চাই না, ব্যবহার করতেছে এভাবে। 6 মাস পরে আমার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছে। তো এইখানে আপনি পেপাল যদি ভেরিফাইড মেথডে যদি বানায়ও আনেন বা কিনেও আনেন, বাংলাদেশে হাবিজাবি সাইটে ব্যবহার করতে পারবেন না, আপনাকে ট্রাস্ট ওর্দি সাইটে ব্যবহার করতে হবে, যেমন পেপাল, সরি, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ও এরকম যদি কোনো ভেরিফাইড ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থাকে সেখানেই ব্যবহার করবেন। বাংলাদেশে কোনো সাইটে আপনি ব্যবহার করতে যাবেন না, ওখানে করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। জি, তাহলে পেপাল রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারেন। স্যার তাইলে স্যার মানে আমাদের যে এত বড় একটা জনগোষ্ঠী যারা ফ্রিল্যান্সিং এ জড়িত এবং প্রচুর পরিমাণে ডলার আনতেছে স্যার, তারা মানে স্যার নির্বিঘ্নে টাকাটা আনতে পারতেছে না, নাকি স্যার অন্য কোনো মানে হুন্ডি টাইপের কোনো না ব্ল্যাক ওয়েতে আসতেছে না, বিষয়টা যদি হুন্ডি একটু টাইপের বলতেন। আনতেছে না, হুন্ডি টাইপের আনতেছে না। ফ্রিল্যান্সাররা কেউ হুন্ডিতে আনতেছে না, যারা বিদেশে থাকে তারা হুন্ডিতে আনতেছে। ফ্রিল্যান্সাররা কেউ হুন্ডিতে আনছে না। ফ্রিল্যান্সাররা আনতেছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ওয়ার এক্সপ্রেস আছে, জুম আছে, তারপর হচ্ছে কি আপনার ব্যাংকে এখন তো বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকে ডলার সাপোর্ট করে। ম্যাক্সিমাম ব্যাংক কি মানে 99% ব্যাংকে ডলার সাপোর্ট করে, জাস্ট আপনার কাছে একটা ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড থাকলেই হচ্ছে। এখন ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড যদি আপনি অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট থাকলে আপনি আপনার ব্যাংকে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টটাকে ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড করে ফেলতে পারবেন। তখন আপনি বায়ারকে বলবেন যে আমার এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন, তাহলে আপনার অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার দিয়ে দিল, ওই ব্যাংক আপনাকে ইনভয়েস করে আপনার ডলারটাকে বাংলা টাকা করে দিল। খুব ইজি। এরপরে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, এরপরে থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। থ্যাংক এরপরে ইউ স্যার। এরপরে পেওনিয়ার আছে। পেওনিয়ার দিয়ে তো আপনি পেওনিয়ার যদি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়, ওই পেওনিয়ার থেকে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন। মানে ট্রান্সফার চার্জটা একটু বেশি, 20% নেয় মনে হয়, অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি পেওনিয়ার দিয়ে বাংলাদেশে টাকা আনতে পারবেন খুবই। এখন এত ঝামেলা নেই, তবে পেপাল হলে সবচেয়ে বেশি সুবিধা হইতো বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য। আর ফ্রিল্যান্সাররা কখনো হুন্ডিতে টাকা পাঠায় না, এটা শুধুমাত্র বিদেশি যারা ওখানে কাজ করে তারা নিজেদের মানুষদের কাছে, ঘরের মানুষদের কাছে হুন্ডিতে টাকা পাঠায়। বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার একটা হুন্ডিতে টাকা পাঠায় না। বায়ারের এত টাকা পড়ে নাই যে আপনার ওনার টাকাগুলো রিস্কে ফেলে হুন্ডিতে দিবে। হুন্ডি তো রিস্ক, যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। তো এইভাবে কখনো বায়াররা টাকা দেয় না। বায়াররা দেওয়া ওয়ার এক্সপ্রেস, ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকের একটা ইয়ে আছে, মানি ট্রান্সফার একটা সিস্টেম আছে, যে পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড থেকে টাকা পাঠানো যায়, এটা ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া মানি ট্রান্সফার, আবার এরকম বেশ কয়েকটা সিস্টেম আছে, এগুলো দিয়ে করা যায়। ঠিক আছে, ওইভাবে করবেন। তো পেপাল রিলেটেড আর কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারেন, বা টোটাল ক্লাস রিলেটেড যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারেন। আমি আজকে ক্লাসটা শর্ট করবো, এখানে শেষ করে দেবো। যেমন আমাদের এই এক ভাই $60 7 দশমিক কত ডলার আর্ন করেছে, উনি কিন্তু প্রক্সি ওয়েতে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। আমি যে ভিডিওটা দিয়ে দিবে বলছি, ওই ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এবং ওই $60 একটা $8 উইথড্র দিয়েছে। এখানে পেপালের চার্জ কেটে নিয়ে বা ওই মার্কেট প্লেসে চার্জ কেটে নিয়ে উনি 7 দশমিক কত ডলার পেয়েছে। এই মার্কেট প্লেসটা ভেরিফাইড। আমি আপনাদেরকে একটু দেখাই যে ভেরিফাইড, যে সেটা এখান থেকে যে অনেক স্টুডেন্টরা ইনকাম করতেছে। কাজ একটু কঠিন, কষ্টও বেশি, এবং এটাকে ক্যারিয়ার হিসেবে না যাওয়া না সেটাও সত্যি, কিন্তু এখান থেকে যে আর্ন করা যাচ্ছে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই, আরো দেখাই। ওই ভাইটা তো দেখাইছি অলরেডি আপনাদেরকে। দেখেন রেপিডোর কাছ থেকে আর্নিং $8.77। ঠিক আছে, তারপর আরো দেখেন, আমার একজন স্টুডেন্ট পেপাল থেকে উইথড্র করেছেন, এটাতে এটা উইথড্র করেছেন অনেক আর একটা মানে এখানে থেকে গেছে এই অ্যামাউন্টটা $2.2। এটা অনেকে বলবে যে
মানে $2,200, এটা এরকম না, এটা $2.2। আরো দেখেন, এই যে পেপাল থেকে ট্রান্সফার করছে দেখেন 14 ইউরো, 14 ইউরো মানে $16। এটা রেপিডস থেকে পেপালে ট্রান্সফার করা হয়েছে। আব্দুল কাদের নাম আমার একজন স্টুডেন্ট। আরো দেখেন, এই দেখেন এবিডি খান, এটা হচ্ছে আব্দুল কাদের খান, আব্দুল কাদের খান। সেই দেখেন $17 উইথড্র করেছেন। এবং $17 জন্য সে কতটা কাজ করেছে দেখেন, $17 উইথড্র করার জন্য এই দেখেন উইথড্র, টোটাল উইথড্র সে টোটাল 431টা কাজ করেছে। এর মধ্যে 408টা কাজ স্যাটিসফাইড হয়েছে, কিছু কাজ এখনো পেন্ডিং আছে, রিভিউ হয় নাই। আর দেখেন তার সাকসেস রেট 95% থেকে $17 উইথড্র করেছেন র্যাপিড ওয়ার্কস থেকে, দেখতে পাচ্ছেন এই যে র্যাপিড ওয়ার্কস। আরো দেখাই, একটা বড় অ্যামাউন্ট দেখাই, আমার একজন স্টুডেন্ট আর্ন করেছে, এই যে দেখেন বড় অ্যামাউন্ট, বুঝছেন, $47, $47 আর্ন করেছে। সে $47 আর্ন করার জন্য সে কতটা কাজ করে সেটা দেখেন, কি পরিমাণ ডেডিকেশন হলে এটা এই কাজগুলো করছে দেখেন। সে 1243টা 75টা কাজ করেছে, তার মধ্যে তার রিভিউ হয়ে পেমেন্ট পেয়েছে এরকম হচ্ছে 1243টা, তার সাকসেস রেট হচ্ছে 97%। সে দেখেন টোটাল উইথড্র করেছে $47, এখানে তার ব্যালেন্সে আরো $4.50, $4.5 তার এখানে কি আছে, পেন্ডিং আছে। আশা করি বুঝতে পারছেন, এখান থেকে ভালো পেমেন্ট আসতেছে। আপনারা যদি ডেডিকেশন দিয়ে কাজ করতে পারেন তাহলে করতে পারেন। কোর্স চলাকালীন, কোর্সের পাশাপাশি, ইন ক্লাসের পাশাপাশি এই স্কিল ছাড়া এই মার্কেট প্লেসে কাজ করে মাস শেষে, কোর্স শেষ হওয়ার আগে আপনার এখানে $5-7,000, $3-4-5 এখান থেকে আর্ন করে ফেলতে পারবেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, না হলে আমরা ক্লাস আজকে এখানে রাখবো, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।